بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পবিত্র সূরার শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি জানিয়ে দিন, বলে দিন তাদেরকে যারা আপনার রবকে দ্বিখণ্ডিত করতে চায়, শরীক করতে চায়, যারা বলতে চায় আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ রয়েছে, আপনি বলে দিন আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি নিয়ম এবং স্বয়ং সম্পূর্ণ। এবং আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে জন্ম দেয়নি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। তিনি আমাদের রব। সাদাকাল্লাহুল আযীম। ওং নমো ভগবতে বাসুদেবায়। বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্ব মানবতা কে শেখালো জগতে ভাগবত গীতা। যে কথা শুনলেই মানুষের কল্যাণ হয়, যে কথা শুনলে আরো শুনতে স্বাদ জাগে, যে কথা শত শান্তির ভিতরও শান্তি দান করে, সেই কথাগুলি রয়েছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থে। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। পঙ্গু নাচি চলে, বোবা উচ্চ বলে, অন্ধ নয়ন মেলিয়া চায়, কত অঘটন কৃপায় ঘটন বন্দি আনন্দ মাধব পায়। গীতার ষষ্ঠ অধ্যায়ের দ্বাবিংশতম শ্লোকে বলা হয়েছে, জং লব্ধা চা পরং লাভং মন্যতে নাবিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুন্নাপি বিচল্যতে। যাকে পেলে এই জগতে অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলে মনে হয় না, যাকে পেলে জীবনে গুরুতর দুঃখ এলেও বিন্দু মাত্র বিচলিত করতে পারে না, সেই ভগবান লাভই জীবনের লক্ষ্য। তিনি আমাদের সাধ্য বস্তু, তার দিকে লক্ষ্য স্থির রেখে আমাদের চলতে হবে জীবন পথে। ধর্মচারণ বিষয়ে শিক্ষা। পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময়ে একজন দৌড়াইয়া আসিয়া তাহার সম্মুখে নাতু জানু পাতিয়া জিজ্ঞাসা করিলেন, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? যিশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞা সকল জানো, নরহত্যা করিও না, চুরি করিও না, ব্যভিচার করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতা মাতাকে সমাদর করিও। সেই ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন এবং কহিলেন, এক বিষয়ে তোমরা ত্রুটি আছে, যাও তোমার যাহা কিছু আছে বিক্রয় করো আর দারিদ্র
দিগকে দান করো, তাহাকে স্বর্গে ধন পাইবে। আর আইসো আমার পশ্চাৎগামী হও। এই কথাই সে বিষণ্ণ হইল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মনে তো আমের মনে রানে পাগল করে। ওরে হায় হায় রে উমা, ফাগুনে তো আমের মনে রানে পাগল করে। ও মায়া প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোহাগী ছায়াগো, স্নেহ কি মায়া গো, দিয়াছো বিছায়েছো বাটের মোড়ে, নদীর কূলে কূলে। মাতুর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো। ওরে হায় হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো। মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে 6টি স্কুল, 2টি কলেজ, আর পাশে এখানে যে মহামানব আছে তার নামে একটি বালিকা বিদ্যালয় হয়েছে। তাহলে মোট 9টি বিদ্যালয়ের শিক্ষার্থী এখানে আছে। আমরা যেন এই বিদ্যালয়গুলোকে ভালোবাসি। বিদ্যালয়কে ভালোবাসবো না বিদ্যালয়ের শিক্ষার্থীদের? কোনটি? কাকে ভালোবাসবো? কে তোমাদের নাকি ওই বিল্ডিং কে? কোনটা? তাহলে আমি যদি বলি আই লাভ ইউ অল, আমি তোমাদের সকলকে ভালোবাসি, কে ঠিক আছে? নাকি লজ্জা লাগছে? কোনটা? আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি না? আমি আমার ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসতে পারি না? আমি আমার বাবা মাকে ভালোবাসতে পারি না? নাকি শুধু আরেকটি ছেলেকে মেয়ে ভালোবাসবে, মেয়েকে ছেলে ভালোবাসবে, তাহলেই হলো? কোনটি? আমাদের পিছনে কারা বসে আছে?
আমাদের আব্বু আম্মু, তাই না? আমরা কি বাবাকে আর মাকে বলি কখনো আই লাভ ইউ বাবা? বলে? এখন একটু চিৎকার দিয়ে বলে দেই তো, আই লাভ ইউ মা। জোরে, কে বেশি জোরে চিৎকার দিয়ে বলতে পারবে? ছেলেরা মাকে বেশি ভালোবাসে, তাই না? দেখি তোমাদের থেকে বলো। আর বাবাকে কে বেশি ভালোবাসে? আই লাভ ইউ বাবা। আমরা যদি প্রত্যেকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের মাঝে অনেকগুলো পরিবর্তন আসবে। বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসছিল, তখন তিনি প্রথম প্লেন থেকে নেমে এয়ারপোর্টেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিল, বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে সহ অবস্থান করবে। আর যার ফলে তারই সুযোগ্য কন্যা বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও ধর্ম নিরপেক্ষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার ব্যাপারে চেষ্টা করছেন। আর যার ফলে একের পর এক শিক্ষার্থীদের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সব রকম সুযোগ সুবিধা দিয়ে আসছেন। স্বাধীনতার পরে যখন তোমরা পৃথিবীতে আসো নাই, এই যে মঞ্চে যারা উপস্থিত আছে তারা তখন হয়তো ছোট ছিল। তখন বঙ্গবন্ধু একসাথে সারা বাংলাদেশের প্রায় 35,000-এর বেশি স্কুলকে সরকারি করেছিল। আর সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী একইভাবে আরও এরকম 35-36,000 স্কুলকে একসাথে সরকারি করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে বলেছেন, এবং তিনি 2008 সালের 12ই ডিসেম্বর ঘোষণা করেছেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশকে 21 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করবেন। তিনি ভিশন 2021 ডিক্লেয়ার করেছেন যে 2021-এ অর্থাৎ স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আর যার কারণে তথ্য প্রযুক্তির বিষয়টিকে কম্পালসারি করে দিয়েছেন। সারা বাংলাদেশকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছেন। সকল বিদ্যালয়গুলোকে ডিজিটাল করার চেষ্টা করেছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছেন। তাহলে আমরা যদি যার যার অবস্থানে থেকে কিছুটা চেষ্টা করি, তাহলে বাংলাদেশ 21 সালের মধ্যে নিরক্ষর মুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ করার জন্য কাজ করতে চাই। তোমরা কে কে আমাদের সাথে একমত আছো? নিরক্ষরমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাজ করব। তাহলে কার কোন কাজটুকু থাকবে, কোনটুকু কাজ তোমাদের হবে, কতটুকু আমাদের হবে, আর কতটুকু মঞ্চে যারা বসে আছেন তাদের হবে। তোমাদের হাতে একটি কাগজ তুলে দেওয়া হয়েছে, আছে সবার হাতে? একটু দেখাতে পারো? বাতাস হবে? হ্যাঁ? Okay. এই কাগজটি লেখা আছে এই এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব প্রস্তুতি এবং করণীয়। তোমরা ভবিষ্যতে কারা কারা এরকম এসএসসি পরীক্ষা দেবে? কারা কারা দেবে? যারা 2017 সালে অর্থাৎ আগামী মাসের 2 তারিখ থেকে পরীক্ষা দেবে, এরকম কেউ আছে এখানে? আছে। তাদের জন্য এই বইটি খুবই উপযোগী হবে। তবে যারা 6, 7, 8, 9-এ পড়ে তারাও এই বইটি পড়লে উপকৃত হবে। এখানে আমরা যে কাজটি করার চেষ্টা করেছি, যে পরীক্ষার সময় আমাদের কীরকম প্রস্তুতি থাকলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব, সেই কাজটি এখানে করে দেওয়া হয়েছে। এটি যে কোনো অ্যানুয়াল পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্যামব্রিয়ান 2005 সাল থেকে যাত্রা শুরু করে, আর সে সময় আমরা সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দিতাম। সেই সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতাম। একটি অভিন্ন ক্যালেন্ডার ছিল, একাডেমিক ক্যালেন্ডার। পুরো সিলেবাসটিকে আমাদের জাতীয় পাঠ্যক্রমের যে কারিকুলাম আছে সেই আলোকে একটি চমৎকার সিলেবাস রেডি করে দেওয়া থাকতো। সেই সিলেবাস অনুযায়ী আমরা সারা বছরে কতদিন ক্লাসে পড়তে পারবো, কতদিন স্কুল খোলা থাকবে,
সেটার উপরে বেস করে একটি ক্যালেন্ডার তৈরি করা হতো, একাডেমিক ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার অনুযায়ী কোন বিষয়ে কতটা লেকচার দেওয়া সম্ভব হবে, এক একটি বিষয়ে কতদিন ক্লাস নেওয়া সম্ভব হবে, সেটি আমরা একটা লেকচার প্ল্যান সেট করে নিতাম। আর সেই লেকচার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রতিটি লেকচারে কতটুকু পড়ানো হবে, সেই বিষয়গুলোকে আমরা একটু নিশ্চিত করার চেষ্টা করতাম। তাহলে আমরা যে পদ্ধতিতে ঢাকাতে ক্যামব্রিয়ানে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া শেখাই, একই পদ্ধতিতে যদি তোমাদের স্কুলে পড়ানো হয়, তাহলে সেটি কি ভালো হবে না মন্দ হবে? তোমরা কি পড়তে চাও না চাও না? কে কে চায় একটু হাত উঠাবে। সবাই? তোমাদের শিক্ষকরা নিশ্চয়ই আজকে এখানে উপস্থিত আছে, তাই না? আমরা স্যারদেরকে নিয়ে ফেব্রুয়ারি মাসে একটি প্রোগ্রাম দাঁড়া করাবো। সেখানে আমরা আমাদের টোটাল সিস্টেমটাকে ওনাদেরকে দেখাবো, আমাদের এখানে নিয়ে যাব ওনাদেরকে। তাহলে ওনারা জেনে আসতে পারবে, দেখে আসতে পারবে যে কোন পদ্ধতিতে পড়ানো হয়, এবং লেকচার শিট, লেকচার প্ল্যান, সিলেবাস আর আমাদের একাডেমিক ক্যালেন্ডার সবগুলো আমরা ওনাদের কাছে দিয়ে দেব, যাতে করে ওনারা এসে তোমাদেরকে হ্যান্ডওভার করতে পারে। তাহলে এই 9টি শিক্ষা প্রতিষ্ঠান আজকে যারা এখানে উপস্থিত আছে, তারা সবাই ক্যামব্রিয়ানের সেম সিস্টেম ফলো করতে পারবে। এখানে মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, একজন মহামানব যার নামে এই প্রতিষ্ঠানটি হয়েছে। আজকে যেহেতু আমরা ঢাকা থেকে এখানে এসেছি, আমরা অবশ্যই চাইব তার একটি পদচিহ্ন এখানে রেখে যাই আমরা। তাই এই বিদ্যালয়টিকে আরও সফল করার জন্য পিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আমরা 5 লক্ষ টাকা অনুদান হিসেবে ওনাদেরকে দেব, যাতে করে বিদ্যালয়টি আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে। 6 থেকে 10 পর্যন্ত যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যারা পরবর্তীতে কখনো যদি ক্যামব্রিয়ানে ভর্তি হয়, তাহলে আমরা 50% স্কলারশিপ করে দেব। আর কলেজে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে একই রকম ব্যবস্থা থাকবে। বিশেষ করে তোমরা এখানে পড়াশোনা করার জন্য যেই ফ্যাসিলিটি ক্যামব্রিয়ানে পাবে, সেম ফ্যাসিলিটি এখানে থেকেও করতে পারবে। আর এখন আমাদের সময় আসছে কোয়ালিটি বাড়ানোর, এবং আমরা কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করে চলছি, ডিজিটাল এডুকেশনের জন্য আমরা কাজ করছি, এবং আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে এই এলাকার এই 9টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল হবে। এবং পরবর্তী অনুষ্ঠানে যখন আমরা আসব, তার আগে হয়তো অনেক বিষয় পরিবর্তন আসবে। তাহলেই আমরা বলতে পারবো যে আজকের এই জানুয়ারি মাসের যে প্রোগ্রাম 21 তারিখে হলো, ফেব্রুয়ারি বা মার্চের 21 তারিখে, অথবা তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী সম্বর্ধনা অনুষ্ঠানে যখন আসব, তখন কি কি পরিবর্তন আসছে সেগুলো উঠে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে সম্মানিত অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে এসছেন, আমাদের কথাগুলো শুনেছেন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে। এবং বিশেষ করে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই সন্তানদেরকে আপনারা উপযুক্ত শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে তাদেরকে গড়ে তোলেন। শুধু জিপিএ 5 কিংবা ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য তাদেরকে সারাক্ষণ তাদের শৈশবকে বিতাড়িত না করে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতে তাদেরকে যুক্ত রেখে পরিপূর্ণ মানুষ হিসেবে টোটাল এডুকেশন দিয়ে তাদেরকে গড়ে তোলেন। তাহলেই তারা দেশ, সমাজ এবং মানুষের জন্য কাজ করতে পারবে। তারা আপনাদের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। শিশু বয়সে এই শিশু শ্রম থেকে তাদেরকে মুক্ত রাখেন। তাদের জন্য আপনারা নিজেরা একটু কষ্ট করেন, তাদেরকে লেখাপড়া শিখতে দেন। কারণ আমাদের দেশে যেই সংখ্যক শিশুরা শ্রমিক হিসেবে কাজ করছে, তার চেয়ে দ্বিগুণের বেশি শিক্ষিত যুবকরা বেকারত্ব বরণ করেছে। আমরা যদি শিক্ষিতদেরকে কাজের সুযোগ করে দেই আর শিশুদেরকে পড়াশোনা করে কাজের উপযুক্ত হওয়ার সুযোগ করে দেই, তাহলে তারা ভবিষ্যতে আমাদের সম্পদ হবে। অন্যথায় এই 5 বছর শিশু শ্রমের বিনিময়ে তাদের কাছ থেকে সামান্য অর্থ হয়তো আমরা পাবো, কিন্তু তারা হয়তো 50 বছর আমাদের সমাজের বোঝা হয়ে থাকবে। আমরা সেই জায়গাগুলোতে পরিবর্তন আনতে চাই এবং শিক্ষার মাধ্যমে এই অঞ্চলকে আমরা আলোকিত করতে চাই, সারা বাংলাদেশকে আলোকিত করতে চাই। এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন 21 সালের মধ্যে নিরক্ষর মুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়া।
এই নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক হিসাবে আমরা কাজ করছি। আমরা চাই আপনারা সবাই একযোগে এই কাজগুলোতে অংশ নেন, আমাদের সাথে সহযোগিতা করুন, তাহলে হয়তো আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখনকার মতো এই বক্তব্য শেষ করছি। সন্ধ্যার পর হয়তো আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে আবার হাজির হবো। ধন্যবাদ।